আপনারা দেখছেন ভারতের নির্বাচন নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি সেলিম খান। ভারতের নির্বাচন পর্ব প্রায় শেষ, এখন সরকার গঠনের পালা। ভারতের নির্বাচন কমিশন সর্বশেষ যে হিসাব দিয়েছে তাতে দেখা যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট 286, কংগ্রেসের নেতৃত্বাধীন যে ইন্ডিয়া জোট তারা 201 এবং অন্যান্যরা 55টি আসন পেয়েছে। এক্ষেত্রে ইন্ডিয়া জোটের আসন একটু কম দেখাচ্ছে। এর কারণ হতে পারে যে হয়তো কোনো একটি দলকে, ধারণা করি তৃণমূল কংগ্রেসকে এই জোটের বাইরে রাখা হয়েছে। সেক্ষেত্রে এনডিএ জোট স্বাভাবিকভাবেই ভারতের সরকার গঠনের জন্য যে 272টি আসনের প্রয়োজন তারা সেই অঙ্ক পার করে ফেলেছে। ফলে জোটের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সরকার গঠনের, যদি তারা জোট একজোট হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। নরেন্দ্র মোদী হতে চলেছেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী। ইতিমধ্যে নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র পেশ করেছেন এবং নতুন সরকার গঠনের জন্য দাবি জানাতে যাচ্ছেন। এনডিএ জোটের বৈঠক আজ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। সেখানে নরেন্দ্র মোদীকেই নেতা হিসাবে স্বীকার করা হয়েছে বলে ওই মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন তারা বলছেন। কিন্তু আসলে যতটা সহজ বলা হচ্ছে, আসলে কি এতটা সহজ? বিজেপি এককভাবে 240টি আসন পেয়েছে। আমি যদি 2014 এবং 2019-এর কথা বলি, তাহলে 2014-তে বিজেপি পেয়েছিল 282টি এবং 2019-এ পেয়েছিল 303টি আসন। সেক্ষেত্রে 2019-এর কথা যদি ধরি তাহলে বিজেপির কিন্তু 63টি আসন কম পেয়েছে বিজেপি। একে কিন্তু বিরোধীরা শুধু না, এমনকি বিজেপির বিরুদ্ধেও বলা হচ্ছে যে মোদি ম্যাজিক ছিল, যে মোদি ম্যাজিকের কারণে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে গত 2 টার্মে টিকে থেকেছে। এবার কিন্তু বিজেপির হাতে সেই সুযোগ আর নেই। এখন তাদেরকে এই যে 240-এর পরে আরও 32টি আসন প্রয়োজন, এই 32টি আসনের জন্য মূল নির্ভর করতে হচ্ছে বিহারের নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড বা জেডিইউ আর অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু বা তার দল তেলেগু দেশমের উপরে। এই দুটি দল মিলে 30টি আসন কিন্তু পেয়েছে। এখন মূল বিষয় হলো যে নরেন্দ্র মোদী সরকার গঠন করবেন, পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, এ বিষয়ে আপাতত কোনো সন্দেহ প্রকাশ করার কোনো অবকাশ নেই। নরেন্দ্র মোদী যদি আগামী শনিবার শপথ নেন, যেটা বলা হচ্ছে, ইতিমধ্যে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে চলে আসছে যে আগামী শনিবার তিনি শপথ নেবেন, তাহলে নরেন্দ্র মোদী হবেন জওহরলাল নেহরুর পরে দ্বিতীয় প্রধানমন্ত্রী ভারতের, যিনি পরপর 3 বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার রেকর্ড করলেন। এই রেকর্ড গড়ার সুযোগ কিন্তু নরেন্দ্র মোদী হারাতে চান না। কিন্তু মূল প্রশ্ন হলো যে আপনি শপথ নিলেন প্রধানমন্ত্রী হিসাবে, কিন্তু সংসদীয় গণতন্ত্রের যে রীতি, বিশেষত ব্রিটিশ সংসদীয় গণতন্ত্রের যে রীতি, তার প্রথম হলো যে আপনি যখনই সরকার গঠন করবেন বা তখন আপনাকে পার্লামেন্ট বা সংসদে গিয়ে আস্থা ভোটে জিতে আসতে হবে। এই আস্থা ভোটের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আপনার সরকার সংখ্যাগরিষ্ঠ সাংসদ বা এমপিদের সমর্থন আপনার পেছনে আছে। এইখানেই হচ্ছে আসল খেলাটা, যে নরেন্দ্র মোদীর কাছে 240 জন সাংসদের সমর্থন আছেন। এখন নরেন্দ্র মোদী কি বাকি 32 জন বা তার বেশি সাংসদের সমর্থন আদায় করতে পারবেন? সমস্যাটা হচ্ছে এইখানে। কারণ নীতিশ কুমার এবং নাইডুকে এনডিএ শরিক হিসাবে যতটা বিশ্বাসযোগ্য হিসাবে বিজেপির পক্ষ থেকে ধরা হচ্ছে, তারা কি ততটা বিশ্বাসী ব্যক্তি বা তাদের কি বিশ্বাস করার মতো এরকম অবকাশ আছে? বলা কঠিন। কারণ আমরা সবাই জানি যে আজ যে বিজেপি বিরোধী জোট যারা কাজ করছে বা যারা বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে এই ভোটে লড়েছে, তার মুখ্য রূপকার ছিলেন কিন্তু এই নীতিশ কুমার। এবং ইন্ডিয়া জোটের প্রথম বৈঠকটাই হয়েছিল কিন্তু বিহারের পাটনায়, রাজধানীতে।
তখন কিন্তু নীতিশ কুমারের সঙ্গে ছিলেন তেজস্বী যাদবের আরজেডি এবং কংগ্রেস। তারা মিলে কিন্তু একটা জোট সরকার বিহারে তৈরি করেছিলেন। দেখা গেল নীতিশ কুমার যখনই ইন্ডিয়া জোট তৈরি করলেন এবং সেটাকে আরও বড় করার বা তার আরও বিজেপি বিরোধী পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে হঠাৎ কি হলো, কোনো একদিন শোনা যাচ্ছিল যে তিনি আর কংগ্রেস বা আরজেডির সঙ্গে থাকবেন না, তিনি বিজেপি জোটের সঙ্গে যোগ দিচ্ছেন। এবং হঠাৎই একদিন তিনি পদত্যাগপত্র রাজ্যপালের কাছে জমা দিলেন, যে সরকারের পদত্যাগ করে পরের মুহূর্তেই তার কিছুক্ষণের মধ্যেই তিনি আবার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে, যেটা বিজেপির সহযোগিতায় বিহারে তিনি নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। এই যে কয়েক ঘন্টার মধ্যে পুরো পাল্টে যাওয়া, এই পাল্টে যাওয়া কিন্তু একেবারে কোনো ধরনের কোনো চাপ বা কোনো কিছুর কাছে নতি স্বীকার না করে কিন্তু এটা সম্ভব না। কারণ তখন এমন কিছু আরজেডি বা কংগ্রেসের পক্ষ থেকে এমন কিছু করা হয়নি যার কারণে নীতিশ কুমার সরে যেতে পারেন। সবার যেটা অভিযোগ, যেটা ভারতের রাজনৈতিক মহলের অভিযোগ, যে বিজেপির পক্ষ থেকে নীতিশ কুমারকে এমন কোনো ভয় দেখানো হয়েছিল যে তাকে জেলে যেতে হবে, তার বিরুদ্ধে মামলা হবে, এইরকম কোনো ভয় দেখিয়ে বা তার পার্টির ব্যবস্থা নেওয়া হবে, এইরকম কোনো ভয় দেখিয়ে নীতিশ কুমারকে আসলে দলে টেনেছিল বিজেপি। এখন সত্য মিথ্যা জানা খুবই কঠিন। ফলে নীতিশ কুমারকে কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে, বিশেষত বিহারের মানুষের কাছে খুবই অপদস্থ হতে হয়েছে, এবং যে অপদস্থ হওয়ার ভাবটা কিন্তু এখনও যায়নি। আমরা যদি চন্দ্রবাবু নাইডুর কথাও ভাবি, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার কিন্তু 2019-এ তারা দুইজনে মিলে এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা জোট তৈরি করার ব্যাপক চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হতে পারেননি। চন্দ্রবাবু নাইডু কিন্তু ঘোরতর, তিনি একসময় বাজপেয়ী জোটে ছিলেন, কিন্তু তিনি ঘোরতর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। এবং নরেন্দ্র মোদী চন্দ্রবাবু নাইডু সম্পর্কে কি কথা বলেছেন, অমিত শাহ কি ধরনের কুৎসাজনক এবং যত ধরনের খারাপ কথা কি বলেছেন, সব কিন্তু এখন এই মুহূর্তে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন অনলাইন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু পাওয়া যাচ্ছে। এবং কোনো ধরনের সেখানে চন্দ্রবাবু নাইডু সম্পর্কে একটি সম্মানজনক শব্দ এই দুই নেতা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কিন্তু ব্যবহার করেননি। দুই হচ্ছে, চন্দ্রবাবু নাইডুও কিন্তু কখনোই মোদীকে সমর্থন করেননি। আপনারা যদি জানেন যে বাজপেয়ী সরকারের সময় যখন গুজরাটে দাঙ্গা হয়, তখন কিন্তু চন্দ্রবাবু নাইডু ছিলেন সবচেয়ে সোচ্চার এবং সবচেয়ে প্রতিবাদী, এবং তিনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছিলেন এনডিএর পক্ষ থেকে। এর বাইরে যদি আমি বর্তমান সিচুয়েশনও দেখি, তাহলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে সঙ্গে যারা আছেন, সেই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, এদের এক যে ভোট ব্যাংক বা তাদের যারা সমর্থক, তার একটা বড় অংশ কিন্তু মুসলমান। এই মুসলমানদের জন্য কিন্তু চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যে ঘোষণা করেছেন যে তিনি ক্ষমতায় আসলে রাজ্য সরকারের বিভিন্ন চাকরি এবং অন্যান্য সুযোগ সুবিধায় 4% বরাদ্দ থাকবে মুসলমানদের জন্য। এইটা কিন্তু বিজেপি বা নরেন্দ্র মোদীর সঙ্গে একেবারে যায় না, বিশেষত নরেন্দ্র মোদীর বিজেপির সঙ্গে যায় না। নরেন্দ্র মোদী তার নির্বাচনী প্রচারের সময় খোলামেলাভাবেই বলেছেন যে হিন্দুদের যে সহায় সম্পদ আছে, সেইটা কংগ্রেস যদি ক্ষমতায় আসে, তাহলে তারা, ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে, তাহলে তারা সেটা কেড়ে নিয়ে মুসলমানদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেবে। এবং সেই কাজটি চন্দ্রবাবু নাইডু করতে যাচ্ছেন। তিনি 4% মুসলমানদের দিতে চাচ্ছেন সংরক্ষণের চাকরি বাকরি সব কিছুতে। তাহলে এইখানে নরেন্দ্র মোদী এটাকে কিভাবে দেখবেন? নাকি শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য নরেন্দ্র মোদী এই কাজটি, চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার এই কাজটি মেনে নেবেন? দ্বিতীয় আরেকটি বড় প্রশ্ন, যে জিনিসটা চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারের মধ্যে যেটা আছে, সেই একই ভীতি কিন্তু পুরো ইন্ডিয়া জোট বা বিজেপি বিরোধী সব দলের মধ্যে আছে।
এটি হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর জন্য সবচেয়ে বড় বিপজ্জনক বিষয়। সেটি হচ্ছে এই দুইজনকে কেউ বিশ্বাস করে না, ভারতের কোনো রাজনৈতিক দল বিশ্বাস করে না। কারণ চন্দ্রবাবু নাইডুকেও অমিত শাহ নরেন্দ্র মোদী সরকার জেলে পাঠিয়েছিলেন, তার দরজায়ও কিন্তু এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, সিবিআই সবাই হানা দিয়েছে, তাকে অনেক দিন জেলে কাটাতে হয়েছে, তারপর তিনি আবার স্বমহিমায় ফিরে এসেছেন। ঠিক একইভাবে এখনও কিন্তু ভারতবর্ষের দুজন সাবেক এবং বর্তমান মুখ্যমন্ত্রী জেলে, বিরোধী দলের একাধিক নেতা জেলে, এবং এই দুইজন ক্ষমতায় আসলে তাদের কি অবস্থা হবে এই নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো খুবই শঙ্কিত। এবং তারা শুধু রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এই স্টেট মেশিনারি বা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কিন্তু ক্ষান্ত হননি, তারা দল ভেঙেছেন। আপনি মহারাষ্ট্রের দিকে তাকালে দেখবেন শিবসেনা দলকে ভেঙে দুই টুকরো করে ফেলেছেন, এনসিপিকে দুই টুকরো করে ফেলেছেন। শিবসেনা যে ভেঙে যাওয়া টুকরো একনাথ শিন্ডের নেতৃত্বে, সেটা টিম টিম করে জ্বলছে। এবং তিনি শুধু ভাঙেননি, যারা আসল দল ছিল তাদেরকে নানাভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার শুধু না, খুবই আপত্তিকর শব্দ তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। যে উদ্ধব ঠাকরের বাবা বাল ঠাকরে শিবসেনার প্রতিষ্ঠাতা, সেই শিবসেনাকে তিনি উদ্ধব ঠাকরে শিবসেনাকে বলছেন নকল শিবসেনা। কি অদ্ভুত! এনসিপি যা শরদ পাওয়ারের হাতে প্রতিষ্ঠিত, তাকে তিনি বলছেন নকল। অথচ এই ভোটে মহারাষ্ট্রে কিন্তু প্রমাণ হয়েছে যে এই শিবসেনা এবং উদ্ধবের শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপি এরাই কিন্তু আসল। ফলে পশ্চিমবঙ্গের তৃণমূল বলি, বিহারের রাষ্ট্রীয় জনতা দল বা নীতিশ কুমারের জেডিইউ, বা অন্ধ্রপ্রদেশের আপনার তেলেগু দেশম বা টিডিপি চন্দ্রবাবু নাইডুর, আপনার তামিলনাড়ুতে ডিএমকে, যে দলের কথাই বলি না কেন, প্রত্যেকেই কিন্তু এই মোদির ভয়ে ভীত। এবং কেজরিওয়াল তো আগেই ঘোষণা করে দিয়ে গেছেন যে যদি মোদি তৃতীয় টার্মের মতো ক্ষমতায় আসেন, তাহলে অবশ্যই অনেক নেতাকে জেলে থাকতে হবে তার মতো। সেই কথাটা, সেই ভয় কিন্তু পুরো ইন্ডিয়া জোট শুধু না, বিজেপির সঙ্গী যারা তারাও আছেন। দুই, যে বিজেপির যারা জোট সঙ্গী তাদের সবচেয়ে ভয়, যদি বিজেপি বা নরেন্দ্র মোদী, অমিত শাহরা আবার ক্ষমতায় আসেন, তাহলে তাদের দল ছিন্ন ভিন্ন করে দিয়ে বা দল ভাঙানোর খেলায় তারা ইতিমধ্যে তাদের অত্যন্ত দক্ষ ও শক্তি প্রমাণ করেছেন, তাদের দক্ষতা দিয়ে প্রমাণ করেছেন যে দল ভাঙার খেলায় তাদের মতো ওস্তাদ খুবই কম আছে। এই তারা মধ্যপ্রদেশে এর আগে কংগ্রেস সরকারকে ভেঙেছেন, কর্ণাটকে কংগ্রেস সরকারকে ভেঙেছেন, বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গে একাধিকবার চেষ্টা করেও ভাঙতে পারেননি, কিন্তু বিভিন্ন জায়গায় তারা সরকার ফেলে দেওয়ার চেষ্টা করেছেন। এখন তাদের দরকার আসলে 32টা আসন। এই 32টা আসনের জন্য তারা তেলেগু দেশম পার্টি ভেঙে ফেলতে পারেন, তারা জেডিইউর ও সাংসদদের ভাঙিয়ে নিজ দলে নতুন দল গঠন করে আনতে পারেন। সেই ইয়েগুলো কিন্তু একেবারে কিন্তু উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এর আগে আপনি যে রামবিলাস পাসওয়ানের যে দল ছিল, রাষ্ট্রীয় লোক দল, সেই দল কিন্তু তারা ভেঙেছেন। এবং ভাঙেননি শুধু, তার ছেলে যে দলের নেতা হয়েছিলেন, সেই দলের নেতাকে কিন্তু একেবারে আউট করে দেন। ওনাকে আবার ডাকা হয় ঠিক নির্বাচনের আগে। তিনি 5টি আসন নিয়ে কিন্তু বিহারে যথারীতি আছেন। এখন বলতে পারেন তাহলে বিকল্প কি? এক, যদি নরেন্দ্র মোদী সরকার গঠন করেন আগামী শনিবার, তাহলে তাকে লোকসভায় আস্থা ভোটে উত্তীর্ণ হতে হবে। যদি তিনি লোকসভায় আস্থা ভোটে উত্তীর্ণ না হতে পারেন, তাহলে তার সামনে তার সরকারে থাকার কোনো এখতিয়ার থাকবে না, তাকে পদত্যাগ করতে হবে। দুই, বিজেপির মধ্য থেকে নতুন কোনো কেউ উঠে আসতে পারেন। ইতিমধ্যে অনেকগুলো নাম বিজেপির মধ্য থেকে উঠে আসছে, তার মধ্যে আছেন রাজনাথ সিং, অনেক পুরানো নেতা উত্তরপ্রদেশের। একজন আছেন শিবরাজ সিং চৌহান, যাদেরকে অনেকেই নাম জানেন না বা শোনেননি, মধ্যপ্রদেশ থেকে উঠে আসা। মধ্যপ্রদেশে এবারও তার নেতৃত্বে দল 29টি আসন পেয়েছে, সেখানে কংগ্রেস বা অন্য কোনো দল একটি আসনও পায়নি। আরও আছে
মহারাষ্ট্রের নীতিন গডকরির নেতৃত্বে বিজেপির নীতিন গডকরির নাম। নীতিন গডকরি মহারাষ্ট্রের একজন ব্রাহ্মণ এই নীতিন গডকরির সঙ্গে অন্য অনেক দলে খুব সুসম্পর্ক, এবং তিনি বাজপেয়ী যেভাবে সবাইকে নিয়ে চলতেন নীতিন গডকরিও কিন্তু সেইভাবে সবাইকে নিয়ে চলার পক্ষে। এরা এই ধরনের নেতা। ফলে বিজেপি অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে বিজেপির অন্য কোনো নেতার নেতৃত্বে আরেকটি সরকার হতে পারে, এটি একটি বিকল্প। তৃতীয় বিকল্প কি হতে পারে? তৃতীয় বিকল্প হতে পারে কংগ্রেসের নেতৃত্বে যে ইন্ডিয়া জোট আছে সেই ইন্ডিয়া জোট একটা সরকার তৈরি করতে পারে, কিন্তু এইটার সম্ভাবনা এখনো পর্যন্ত খুবই ক্ষীণ। এর বাইরে যে আলোচনাটা চলছে সেই আলোচনাটা অত্যন্ত জোরালোভাবে চলছে, যেটা যে কংগ্রেস এবং বিজেপি বাদে অন্যান্য আঞ্চলিক এবং ছোট ছোট দলগুলো যে আসন পেয়েছে তারা যদি এক জায়গায় আসে তাহলে তাদের সংসদ সংখ্যা দাঁড়ায় 186। এখন তাদের যদি 99 জন কংগ্রেস সাংসদ বাইরে থেকে সমর্থন দেয় তাহলে কিন্তু সংখ্যাটা দাঁড়ায় 285। সেক্ষেত্রে কিন্তু এই আঞ্চলিক দলগুলোর নেতৃত্বে ভারতের নতুন এক জোট সরকার তৈরি হতে পারে। এবং বলা তো যায় না, এই জোট সরকারের নেতৃত্বে থাকতে পারেন নীতিশ কুমার, যিনি ইন্ডিয়া জোটের রূপকার ছিলেন। তাকে যদি কেউ প্রস্তাব দেয় যে নীতিশ কুমার আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি বিহার ছেড়ে দেন, বিহার তেজস্বী যাদব বা আপনার পছন্দের কেউ বিহারের মুখ্যমন্ত্রী হবেন, এইরকমও আপনার অবস্থা আসতে পারে। ফলে নরেন্দ্র মোদী শনিবার শপথ নেওয়ার মধ্য দিয়ে যে ভারতের রাজনীতি একটি পর্ব শেষ হচ্ছে, বিষয়টি কিন্তু আসলে এরকম নয়। নরেন্দ্র মোদী যদি আপনার আস্থা ভোটে উত্তীর্ণ হতে পারেন তাহলে তিনি 6 মাস সময় পাবেন। সেক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমাররা বাইরে থেকে তাকে সমর্থন দিতে পারেন। বাইরে থেকে সমর্থন দেওয়ার সুবিধা হলো যে কোনো মুহূর্তে সমর্থন প্রত্যাহার করে নেওয়া যায়। 2, তারা কোনো বড়সড় পদের দাবি জানাতে পারেন। ইতিমধ্যে শোনা যাচ্ছে যে টিডিপির পক্ষ থেকে বা চন্দ্রবাবু নাইডুর পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি লোকসভার স্পিকার পদ চান। খুবই গুরুত্বপূর্ণ। এইরকম একটি হ্যাং পার্লামেন্ট বা ঝুলন্ত পার্লামেন্ট যদি নাও হয়ে থাকে, তো এইরকম একটা বিভাজনের যেখানে কোনো একক গরিষ্ঠতা নেই, সেখানে স্পিকার পদটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্পিকারের সিদ্ধান্তই অনেক ক্ষেত্রে লোকসভার মধ্যে সব। নীতিশ কুমারের দল বলতে পারে যে আমরা উপপ্রধানমন্ত্রী পদ চাই। এখন উপপ্রধানমন্ত্রী পদ দিতে নরেন্দ্র মোদী কি রাজি হবেন? বলা কঠিন, মনে হয় না। এখন এইরকমভাবে নানা মত নানা পথ নিয়ে চলছে। সবচেয়ে ভালো কথা বলেছেন নরেন্দ্র মোদীর জীবনীকার একজন বাঙালি সাংবাদিক, দিল্লি সাংবাদিক নীলাঞ্জন মুখোপাধ্যায়। তিনি নরেন্দ্র মোদী দ্য ম্যান দ্য টাইম বই লিখেছেন বেশ কিছুদিন আগে। তাকে জিজ্ঞাসা করেছিল আসলে নরেন্দ্র মোদীর লোকটা কেমন। উনি বলছেন যে উনি নরেন্দ্র মোদীর এই বই লেখার আগে তিনি শুধু তার সাক্ষাৎকার নেই, তিনি তার স্কুলের গেছেন, তার শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন, তার সহপাঠীদের সঙ্গে কথা বলেছেন, তার ভাই বোন সবার সঙ্গে কথা বলেছেন। তিনি যেটা পেয়েছেন যে নরেন্দ্র মোদী চরিত্রগতভাবে খুবই ডমিনেটিং ক্যারেক্টার। এই ডমিনেটিং ক্যারেক্টার মানে কর্তৃত্ববাদী, এবং এইটা থেকে এই কর্তৃত্ববাদ গত 2টো নির্বাচনে তার নিরঙ্কুশ জয়, এটা তাকে অথরিটেরিয়ান হতে অনেক বেশি সাহায্য করেছে। ফলে এই রকম একজনকে ভারতবর্ষ যাকে বলা যায় রিজেক্ট করেছে, তাকে বিজেপি বা অন্যরা মানবে কিনা সেটা খুব বলা কঠিন। বলা কঠিন শুধু বিজেপির মানা না মানা বিষয় না, অন্যান্য দল তো তাকে রিজেক্ট করেছে। এবং সর্বক্ষেত্রে কিন্তু বিজেপি ক্ষমতা থেকে দূরে থাক, এইটা কিন্তু কোনো দল, আপনি যদি ইন্ডিয়া জোটেরও বিভিন্ন প্রেস কনফারেন্স বা নেতাদের বক্তব্য দেখেন বা তাদের টুইটার হ্যান্ডেলে লেখা দেখেন, তাহলে কিন্তু কোথাও পাবেন না। তাদের বক্তব্য হচ্ছে যে অমিত শাহ নরেন্দ্র মোদীকে যেতে হবে, ভারতের মানুষের রায় এটি।
এখন ভারতের মানুষের রায় আসলে কি দিয়েছেন এবং সেটা তো পরিষ্কার, কিন্তু এই রায়ের বাস্তবায়ন আসলে কতটা হবে সেইটাই হচ্ছে আসল কথা। এটি যে নরেন্দ্র মোদির জন্য গত 10 বছর ধরে তিনি যেভাবে চালিয়েছেন সেরকম সুখকর হবে না, এইটা কিন্তু স্পষ্ট বলা যায়। আর সুখকর হতে পারে তখনই যদি তিনি এবং তার প্রধান সেনাপতি অমিত শাহ যদি এই যে 32টি আসনের খামতি আছে তাদের, এই 32টি আসন যদি তারা দল ভাঙিয়ে বা বিভিন্নভাবে তাদের পক্ষে আনতে পারেন, যদি যুক্ত করতে পারেন বিজেপির সাথে, তাহলে আসলে তাদেরকে এই পর্বেও ঠেকানোর মতো কেউ নেই। ফলে নরেন্দ্র মোদী নিরঙ্কুশ থাকতে পারবেন, কিন্তু এখনো পর্যন্ত সেই সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে না। ধন্যবাদ।